আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো প্রথম প্রশ্নটায়, যকৃৎকে রসায়ন গবেষণাগার বলা হয় কেন? তার মানে কেমিস্ট্রির ল্যাব। এখন ল্যাবে আমরা কি করি? বিভিন্ন যৌগ তৈরি করি, বিভিন্ন জিনিসপাতি একটার সাথে মিলায় হচ্ছে নতুন যৌগ তৈরি করি। এখন যকৃতেও এরকম বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়, এই জন্য যকৃৎকে রসায়ন গবেষণাগার বলা হয়। যকৃৎকে লিভারও তুমি বলতে পারো, অথবা খাঁটি বাংলায় যদি বলো কলিজাও বলতে পারো। তাহলে এই তিনটা হচ্ছে একই কথা, যকৃৎ, লিভার আর কলিজা, যেখানে ভিতর বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। দেখো রাসায়নিক বিক্রিয়া ঘটবে, এই জন্য এটাকে রসায়ন গবেষণাগার বলা হয়। কি কি বিক্রিয়া চলো দেখি। যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, লিভার হচ্ছে মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থি। এখন যকৃৎ থেকে তোমার মূত্র তৈরি হয়, মূত্র বলতে হচ্ছে ইউরিয়া, যেটা মানে মূত্রের সাথে যেটা আমরা বের করে দিই, ইউরিয়া তৈরি হয় হচ্ছে তোমার যকৃতে। তারপরে পিত্ত রস তৈরি হয় হচ্ছে তোমার যকৃতে। তারপরে গ্লুকোজ থেকে হচ্ছে গ্লাইকোজেন তৈরি হয়, ওই গ্লাইকোজেনটা সঞ্চয় হয় হচ্ছে তোমার এই যকৃতে। তাহলে দেখো বিভিন্ন ধরনের জৈবিক যে বিক্রিয়াগুলা পিত্ত রস তৈরি করতেছে। অনেকে মনে করে কি পিত্ত রস বুঝি পিত্তথলিতে তৈরি হয়, না, কিন্তু পিত্তরস তৈরি হয় যকৃতে, পিত্তথলিতে যায় জমা থাকে। তাহলে পিত্তথলিতে কি থাকবে? পিত্তথলিতে পিত্তথলিতে পিত্তরস জমা থাকবে, জমা হয়ে থাকবে, আর তৈরি হবে হচ্ছে যকৃতে। তারপরে দেখো কি বলছে, গ্লাইকোজেন সঞ্চয় করে। গ্লাইকোজেন সঞ্চয় করার কাজ করতেছে এই যে যকৃতটা। অ্যামাইনো অ্যাসিডের মাত্রা নির্দিষ্ট রাখে। অ্যামিনো অ্যাসিড হচ্ছে তোমার ওই যে আমিষ ভেঙে আমরা যেটা পাই, আমিষকে যদি তুমি ভাঙতে ভাঙতে একদম ক্ষুদ্র উপাদানটায় আসো, তখন হচ্ছে অ্যামিনো অ্যাসিডটা তৈরি হয়। অ্যামিনো অ্যাসিডের মাত্রা নির্দিষ্ট রাখে। এরপরে পিত্তরস চর্বি জাতীয় খাদ্য কণা ক্ষুদ্র কণায় পরিণত করে, খাদ্যের অম্লভাব দূর করে। ওই যে ও যে পিত্ত রসটা তৈরি করলো, ওই পিত্তরস যেই কাজগুলা করে, তাহলে আমি বলতে পারি না যে যকৃৎ এই কাজগুলা করতেছে আলটিমেটলি, কারণ পিত্তরস তৈরি করছে হচ্ছে যকৃৎ। তাহলে যকৃৎ মানে পিত্তরস যে কাজটা করতেছে ওটা যকৃৎ করতেছে, এরকম তো বলাই যায়। তাহলে চর্বি জাতীয় খাদ্য কণাগুলো ক্ষুদ্র কণায় ভাঙে, চর্বিকে ভাঙতে এই পিত্তরস কাজ করে। আবার হচ্ছে ওই খাদ্যের অম্লভাব দূর করে, খাদ্যের অম্লভাব দূর করে, আর হচ্ছে চর্বি কণা ভাঙে, তারপরে ইউরিয়া তৈরি করে, এই কাজটাও আমাদের যকৃৎ করতেছে। তাহলে এই যে দেখো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন করতেছে না, এই যে মানে এখানে আমি কথাগুলো বলে ফেলতেছি খুব সহজে, কিন্তু কাজটা আলটিমেটলি হয় কিভাবে? ওই ভিতরে তোমার হচ্ছে খাদ্য কণাগুলো ভাঙতে, এই যে চর্বি কণাগুলো ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হইতে কিন্তু রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। তাহলে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে কোথায়? যকৃতে। তাহলে যকৃতকে আমরা কেমিস্ট্রি ল্যাব বলতে পারি। এরপরে কি বলছে দেখো তো, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? মিশ্র গ্রন্থিটা ব্যাখ্যা করো। এখন মিশ্র গ্রন্থি কি জিনিস? মিশ্র বলতে আমরা যে কোনো কিছুর মিক্স বুঝতেছি। এখন এই যে দেখো অগ্নাশয়, যেটা অগ্নাশয় একই সাথে তোমার হরমোন নিঃসরণ করে, আবার এনজাইমও নিঃসরণ করে। হরমোন আর এনজাইম যেহেতু একসাথে নিঃসরণ করতেছে, এজন্য অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। এখন আগেই বলো যে অগ্নাশয় কোন জিনিসটা? এটা হচ্ছে পাকস্থলী। কেমন? এই যে পাকস্থলীটার এইখানে যে একটা ভাঁজের পরে হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত সৃষ্টি হয়েছে। এই পাকস্থলীটার এই যে ডিউডেনামের এখানে ভাঁজটায় এরকম পাতার মতো একটা অঙ্গ আছে, এরকম পাতার মতো দেখতে। এই পাতার মতো অংশটাকে বলে হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয়টার ভেতর থেকে, মানে অগ্নাশয়কে যদি আমি এইভাবে লম্বচ্ছেদ করে কেটে ফেলি, ওর ভেতর থেকে আমরা কিছু গ্রন্থি দেখতে পাবো, যেগুলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, মানে অগ্নাশয়ের ভিতরে থাকে কিছু দ্বীপের মতো দেখতে। ওইখানটায় তোমার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা কি করবে? হরমোন নিঃসরণ করবে। অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি কি করবে? হরমোন নিঃসরণ করবে। আর বহিঃক্ষরা যেটা, এটা হচ্ছে এনজাইম নিঃসরণ করবে। দেখো এনজাইম। তাহলে বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা দুই ধরনের ক্ষরণই এই অগ্নাশয়ে আমরা দেখতে পাবো। বহিঃক্ষরা এনজাইম নিঃসরণ করবে। এনজাইমগুলা কি কি? ট্রিপসিন, লাইপেজ আর অ্যামাইলেজ। ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, এটা হচ্ছে তিনটা এনজাইম। আর হরমোন যদি বলো, হরমোন হচ্ছে তোমার ইনসুলিন আর গ্লুকাগন, এই দুইটা হরমোন এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বের হবে। তাহলে যেহেতু অগ্নাশয় আমাদেরকে এনজাইমও দিচ্ছে, হরমোনও দিচ্ছে, এজন্য আমরা অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলবো। মানে হচ্ছে সে মিক্স,
হরমোন এনজাইম দুইটাই কাজ, মানে দুইটার কাজই করতেছে। এখন দেখো কি বলছে, অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রস বের হয় তাতে শর্করা, আমিষ আর স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকের জন্য বিভিন্ন এনজাইম, এই যে দেখো ট্রিপসিন যেটা, এটা কি করে, আমিষ পরিপাক করে, লাইপেজ হচ্ছে স্নেহ পরিপাক করে, আর অ্যামাইলেজ শর্করা জাতীয় খাবার পরিপাক করে। এটা কিন্তু এমসিকিউতেও আসে, এটা মনে রাখা লাগবে কোনটা কি খাবার পরিপাক করে। তাহলে এনজাইমগুলোর কারণে এই খাদ্যগুলো পরিপাক হইল। এরপরে দেখো হরমোন কি কাজ করে, আবার অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হবে। কি কি হরমোন দেখো তো, গ্লুকাগন আর ইনসুলিন। এই যে হরমোন দুইটা, গ্লুকাগন আর ইনসুলিন, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। গ্লুকোজ কি কম বেশি যদি হয় সেক্ষেত্রে হচ্ছে, মানে গ্লুকোজ যদি কমে যায় তাহলে বাড়াবে, বাড়লে কমাবে, এরকম কাজটা করে হচ্ছে আমাদের গ্লুকাগন আর ইনসুলিন, যেটা যে হরমোন দুইটা নিঃসৃত হয় হচ্ছে তোমার অগ্নাশয় থেকে। তাহলে বুঝতে পারলাম কেন তোমার হচ্ছে মিশ্র গ্রন্থি বলা হয়। খাদ্য পরিপাকে এনজাইম প্রয়োজন কেন? প্রয়োজন এই জন্য কারণ আমরা যে খাবারটা খাচ্ছি, যেটা তুমি গ্রহণ করতেছো, এই খাবারটা তোমার হচ্ছে জটিল উপাদান আমরা গ্রহণ করি। কারণ এই যে দেখো ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, এগুলো হচ্ছে জটিল উপাদান। এরকম র ম্যাটেরিয়ালসগুলা আমাদের কোষ অ্যাবজর্ব করতে পারে না। এই জন্য তোমার হচ্ছে এই খাবারগুলোকে ভেঙে সরল উপাদানে পরিণত করা লাগবে। সরল উপাদানে যখন পরিণত করতে যাব তখন আমার এনজাইম লাগবে। এনজাইমগুলো খাবারগুলোকে ভেঙে ফেলবে, ভেঙে ভেঙে ছোট উপাদানে পরিণত করবে। যেমন কি বলছে, যে বিশেষ ধরনের প্রোটিন জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থেকে জীবদেহের রাসায়নিক বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে। এই যে এনজাইম, এনজাইমকে প্রোটিন বলছে। এই প্রোটিনটা জীবদেহে, তোমার দেহ থেকেই নিঃসৃত হবে, তোমার দেহের কাজগুলো সম্পন্ন করবে। তাহলে জীবদেহ থেকে অল্প মাত্রায় নিঃসৃত হবে, নিঃসৃত হয়ে কোনো একটা বিক্রিয়াকে, রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করবে। ত্বরান্বিত মানে কি? ত্বরান্বিত মানে হচ্ছে বৃদ্ধি। আমরা ত্বরণ ওয়ার্ডটা শুনছি না, ফিজিক্সে ত্বরণ ওয়ার্ডটা শুনছো না? ওই ত্বরণ থেকে হচ্ছে ত্বরান্বিত মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার বলে না, তাহলে ওই বিক্রিয়াটাও হচ্ছে বৃদ্ধি করা, মানে বেগটা বৃদ্ধি করবে। এই বিক্রিয়ার পরে তার কোনো চেঞ্জ হয় না, সে ওই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে, কিন্তু ওই বিক্রিয়ায় যে অংশগ্রহণ করে অন্য একটা যৌগ তৈরি করবে এসব কাজ করে না। সে যেমন ছিল ওরকমই থাকে, শুধু হচ্ছে তোমার প্রভাবক হিসেবে কাজ করতেছে। এগুলোকে আমরা বলবো হচ্ছে এনজাইম। এবার খাদ্য গ্রহণ করার পর দেহের ভিতর থেকে নিঃসৃত বিভিন্ন এনজাইমের ক্রিয়া শুরু হয়। যখন তোমার খাদ্য অন্ননালী দিয়ে মুখে গেলেও কিন্তু কাজ শুরু হয়ে যায়। একদম মুখে যখন তুমি শর্করা জাতীয় খাবারটা নিচ্ছ তখনই তোমার লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হবে। লালা কি করে, আমাদের খাদ্যগুলোকে পিচ্ছিল করে, পিচ্ছিল করে গলদ্ধকরণ করতে সাহায্য করে। শুকনা খাবার দেখবা গিলতে অনেক কষ্ট হয়, মাঝে মাঝে যখন শরীর খারাপ থাকে বা খাইতে মন চায় না তখন দেখবা হচ্ছে লালা সিক্রেট হয় না, তখন খাবার গিলতে মন চায় না। কিন্তু যখন তোমার কোনো খাবার দেখে অনেক বেশি জিভে জল চলে আসে, এটা এরকম কথা বলি না আমরা, এটা হচ্ছে মেইনলি লালাটা চলে আসে। লালাটা তোমার খাবারকে পিচ্ছিল করে তোমার গিলতে সাহায্য করতেছে। এখন এই যে লালাটা তোমার শর্করা জাতীয় খাবারকে কিন্তু ভাঙা শুরু করে দেয়। শর্করা ভাঙা মুখে থেকেই শুরু হয়ে যায়, মানে শর্করা পরিপাক। এরপরে পাকস্থলিতে গেল, পাকস্থলিতে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হবে, ওইখানে আমিষ পরিপাক হয়, আমিষের অল্প একটু পরিপাক হয়। এরপরে যখন ক্ষুদ্রান্ত্রে যাবা তখন সবগুলা খাদ্যের পরিপাক হয়ে যাবে। কিভাবে পরিপাক হবে? ওই জায়গার গ্রন্থিগুলা থেকে তোমার হচ্ছে এনজাইম নিঃসৃত হবে। আমি তোমাকে একটু এইখানে কিছু বিক্রিয়া দেখাই, দেখো তো, এইদিকে তাকাও। পাকস্থলিতে খাদ্য পরিপাক হয়, কোন খাদ্য? শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্য। এই জানো, আমি ছোটবেলা মনে করতাম যে পাকস্থলী আমাদের সব কিছু হজম করে দেয়, মানে পাকস্থলীতে সকল খাদ্যের পরিপাক হয়। আসলে কিন্তু না, পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্যের শুধু পরিপাক হয়, আর মুখগহ্বরে শর্করা পরিপাক শুরু হয়ে যায়। কি হলো দেখো, নিষ্ক্রিয় পেপসিন ওইটা সক্রিয় পেপসিনে পরিণত করে। কে করে এই কাজটা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে পেপসিন, যেটা আমরা কিন্তু এই নামটা আগেও শুনছি, যে ট্রিপসিন, পেপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, একটু আগের প্রশ্নটাতেই কিন্তু বলছি। তাহলে এই নিষ্ক্রিয় অবস্থায় আছে পেপসিনটা, কাজ করতেছে না। সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে পাকস্থলী থেকে যেটা নিঃসৃত হবে, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এই যে পাকস্থলীর প্রাচীর থেকে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হবে তখন ওইটা সক্রিয় পেপসিনে পরিণত হয়ে যাবে। তাহলে নিষ্ক্রিয় পেপসিন সক্রিয় পেপসিনে পরিণত হয়ে যাবে। এরপরে আমিষ জাতীয় খাদ্য, ওই যে পেপসিনটা সক্রিয় হইলো, ওই সক্রিয় পেপসিনটা আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করবে। ঠিক আছে, পাকস্থলীতে শুধু এই কাজটুকুই হইলো। পাকস্থলীতে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের এতটুকু পরিপাক আমরা দেখতে পারলাম। এরপরে আসো, পলিপেপটাইডে পরিণত হইলো, এরপরে যাবে ক্ষুদ্রান্ত্রে। পাকস্থলীর পরে এই যে দেখো পাকস্থলী, এই পাকস্থলীর পরে থেকেই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত তৈরি হয়। ক্ষুদ্রান্ত হচ্ছে অনেক বেশি পেঁচানো অংশ।
এরকম চিকন চিকন অনেকগুলো পেঁচানো অংশ আছে। এই ক্ষুদ্রান্ত্রে তোমার হচ্ছে কি কি পরিপাক হবে, সবগুলা খাদ্যের পরিপাক হবে। তুমি তো শুধু আমিষ খাও নাই, তুমি তো শর্করাও খাইছো, স্নেহ খাইছো, ভিটামিন, খনিজ লবণ, অনেক কিছুই আমরা খাই। তাহলে এই যে শর্করাটা, শর্করা জাতীয় খাবারটা দেখো, শ্বেতসার যেটা, এই শর্করাটা অ্যামাইলেজের উপস্থিতিতে, অ্যামাইলেজ হচ্ছে একটা এনজাইম, এই এনজাইমের সাহায্যে গ্লুকোজে পরিণত হয়ে গেল। দেখো শর্করাকে ভাঙলে আমরা সবচেয়ে ছোট হচ্ছে গ্লুকোজ পাই, গ্লুকোজে পরিণত হয়ে গেল। তারপরে এইখানে যে আমিষটা অর্ধেক ভেঙে রইছিল না, এই যে পলিপেপটাইড, এই পলিপেপটাইডটা ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিন এনজাইমের সাহায্যে অ্যামিনো অ্যাসিড আর সরল পেপটাইড তৈরি করবে। তাহলে আমিষ জাতীয় খাদ্যেরও পুরা পরিপাক হয়ে গেল, পুরাটা ভেঙে গেল। আবার স্নেহ জাতীয় খাবার যখন তুমি খাইলা, ওইটা লাইপেজ এনজাইমের সাহায্যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করলো। তাহলে দেখো সবগুলা খাদ্য উপাদান এই ক্ষুদ্রান্তে আসার পরে এই যে সরল উপাদানে পরিণত হয়ে গেল, এগুলো আর ভাঙবে না, এখন তোমার বডি এগুলো অ্যাবজর্ব করে নিয়ে নিবে। তাহলে দেখো উপরে আমি বিক্রিয়াগুলোর উপরে এই যে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন, লাইপেজ, ট্রিপসিন, অ্যামাইলেজ, এই যে নামগুলো লিখছি, এগুলো সব হচ্ছে তোমার এনজাইম। তাহলে ওরা কি কাজ করলো, আমার এই যে পরিপাকের বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করলো, একটু তাড়াতাড়ি বিক্রিয়াগুলো সম্পন্ন হইতে সাহায্য করলো। তাহলে এই যে খাদ্য পরিপাকে এনজাইম কেন প্রয়োজন, বুঝতে পারছি কেন প্রয়োজন, কারণ খাদ্যগুলোকে ভেঙে জটিল খাদ্যকে সরল খাদ্যে পরিণত করতে সাহায্য করে, ওই বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করে বা ফাস্ট করে। তাহলে আমরা হচ্ছে এটা বুঝতে পারছি, এখানে আর রিডিং পড়ার কিছু নেই। মুখগহ্বরে কোন খাদ্য উপাদানটি পরিপাক হয়, ওই যে আমি বললাম যে খাবার মুখে ঢোকানোর সাথে সাথে শর্করা জাতীয় খাবারের পরিপাক শুরু হয়ে যাবে। কিভাবে হবে, আমাদের লালা গ্রন্থি আছে দেখো দুই কানের সামনে, জিহ্বার নিচে, চোয়ালের নিচে, এই জায়গায় হচ্ছে লালা গ্রন্থিগুলা থাকে, লালা গ্রন্থি থেকে লালা সিক্রেট হবে, ওই লালা রসগুলা তোমার খাদ্যর উপাদানের শর্করাটাকে শুধু ভাঙা শুরু করে দিবে। কি বলছে দেখো তো, মুখগহ্বরে শর্করা জাতীয় খাদ্যের, এই যে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য পরিপাক হবে। এই প্রক্রিয়ায় পৌষ্টিক নালীর অভ্যন্তরে জটিল অশোষণযোগ্য শর্করা জাতীয় খাদ্য নির্দিষ্ট এনজাইম আর হরমোনের উপস্থিতিতে বিশ্লেষিত হয়ে শোষণযোগ্য এবং সরল উপাদানে পরিণত হয়। কত লম্বা একটা লাইন, দেখো আমি তোমাকে ছোট ছোট করে ভেঙে বুঝাই। এই যে তুমি খাবারটা গ্রহণ করছো কিসের উদ্দেশ্যে, ভেঙে পুষ্টি উপাদান দেহে অ্যাবজর্ব করতে পারবা, এরকম একটা উদ্দেশ্য না, ওই পুষ্টিগুলা তোমার দেহ যাতে অ্যাবজর্ব করতে পারে। এখন এই যে পৌষ্টিক নালীটা খাবার খাওয়ার পরেই কোথায় গেল, অন্ন নালীতে গেল না খাবারটা, তাহলে পৌষ্টিক নালী শুরু হয়ে গেছে, কিন্তু অন্ন নালী কিন্তু পৌষ্টিক নালী আমরা বলতে পারি। এই যে অন্ন নালীর ভিতর দিয়ে গেল, কি গেল, জটিল খাদ্য উপাদান গেল, জটিল, এটা আমার দেহ এখন শোষণ করতে পারতেছে না, অশোষণযোগ্য। এই যে শর্করা জাতীয় খাদ্যবস্তু ওরা কি করবে, নির্দিষ্ট যখন পাকস্থলীতে পৌঁছে যাবে তখন এনজাইম আর হরমোনের উপস্থিতিতে ওরা ভেঙে যাবে, বিশ্লেষিত হওয়া শুরু করবে, এরকম ভেঙে যাওয়া শুরু করবে, বিশ্লেষিত হয়ে শোষণযোগ্য হয়ে যাবে। এবার যখন ভাঙছে তখন আমার কোষগুলা ওইটা অ্যাবজর্ব করতে পারতেছে, সরল উপাদানে পরিণত হয়ে গেল। এটাই হচ্ছে তোমার মানে পরিপাকের যে কনসেপ্টটা। এখন সবার প্রথমে যখন তুমি খাবারটা মুখে নিচ্ছ, প্রথমে হয় হচ্ছে তোমার যান্ত্রিক পরিপাক, এরপরে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকে যন্ত্র লাগবে, যন্ত্রটা হচ্ছে আমাদের দাঁত। দাঁত দিয়ে আমরা কি করি, খাদ্যটাকে তুমি কি কেটে খাবা নাকি চিবিয়ে খাবা নাকি পিষে খাবা, এরকম দাঁতের আমাদের বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। দাঁত আবার তোমার 4 ধরনের, তোমার হচ্ছে কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। এই যে 4 ধরনের দাঁত, ওরা হচ্ছে যন্ত্র যেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক সম্পন্ন করতেছে। যখন তুমি দাঁত দিয়ে খাবারগুলোকে কেটে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করতেছো, ওই সময়ই তোমার লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হবে। দেখো তো কি বলছে, ওই লালাগুলা কি করে, ওই লালা বা স্যালাইভাগুলা সেগুলো হচ্ছে তোমার খাদ্যবস্তুকে পিচ্ছিল করে গলদ্ধকরণে সাহায্য করে। এখন লালায় কি কি থাকে দেখো তো, টায়ালিন এনজাইম থাকে, অথবা স্যালিভারি অ্যামাইলেজ আমরা বলতে পারি। এই এনজাইমটার কারণে শ্বেতসার কিছুটা পরিপাক হয়ে যায়, শ্বেতসার মল্টোজে পরিণত হয়। কিসে পরিণত হবে, শ্বেতসার টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজের কারণে মল্টোজে পরিণত হইল, কিন্তু আমিষ, স্নেহ, অন্যান্য উপাদানগুলোর কোনো চেঞ্জ হবে না, ওরা যেমন ছিল অমনই থাকবে। ওরা পাকস্থলীতে যাওয়ার পরে আমিষের পরিপাক শুরু হবে, এই যে পাকস্থলীতে যাওয়ার পরে আমিষ পরিপাক হবে, এই যে আমিষের পরিপাক শুরু হবে। আর ক্ষুদ্রান্তে যায় ওরা সবাই আমিষের আবার পরিপাক হবে, শর্করার আবার পরিপাক হবে, আর স্নেহ পরিপাক হবে, এরকম করে ক্ষুদ্রান্তে সব খাবার পরিপাক হয়ে গেল।
তাহলে মুখগহ্বরে কোন খাবার পরিপাক হয়? বুঝতে পারলাম, শর্করা। কি জন্য? ওই যে লালার এনজাইমের কারণে। এরপরে কি বলছে দেখো তো, লাইপেজ কিভাবে চর্বিকে ভাঙতে সাহায্য করে? লাইপেজ কিভাবে চর্বিকে ভাঙতে সাহায্য করে? এই যে দেখো, এইখানে আসো, লাইপেজ কোথায় দেখতে পাচ্ছ? এই দেখো লাইপেজ। এটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে? ক্ষুদ্রান্ত্রে। যখন খাবারটা ক্ষুদ্রান্ত্রে পৌঁছাচ্ছে, ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থাকে, এই যে লাইপেজটা ও স্নেহজাতীয় খাবারকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করতেছে। এই যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এটা হচ্ছে তোমার চর্বি জাতীয় খাবারের সবচেয়ে ক্ষুদ্রতম একক, ওটাকে আর ভাঙা যায় না। এখন এই লাইপেজটা কই থেকে আসতেছে চলো একটু দেখি। এর আগে একটা প্রশ্ন ছিল না একটু আগে, যে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? ওইখানে কিন্তু এই লাইপেজ ওয়ার্ডটা আমি উচ্চারণ করছিলাম। এবার দেখো এইখানে আরেকবার পড়ি, অগ্নাশয় রসে লাইপেজ নামক এনজাইম থাকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইপেজ কই থেকে আসতেছে? অগ্নাশয় রস থেকে আসতেছে। কিন্তু একটু আগে যে আমি দেখাইলাম যে ক্ষুদ্রান্ত্রে পরিপাক হয়, দেখো তো, একটু আগে যে আমি দেখাইলাম ক্ষুদ্রান্ত্রে এই কাজটা হচ্ছে, তাহলে অগ্নাশয় কই কাজটা করলো? আসলে এই যে দেখো, অগ্নাশয় যে এখানে থাকতেছে, অগ্নাশয়ের এই নালী দিয়ে এইখানে তোমার এনজাইমটা চলে আসতেছে। এই যে এনজাইমটা ক্ষুদ্রান্তে চলে আসতেছে, তার মানে পরিপাকটা হবে, মানে সংগঠিত হবে ক্ষুদ্রান্ত্রে, কিন্তু ওই লাইপেজ এনজাইমটা সরবরাহ করতেছে কে আমাকে? ওটা সরবরাহ করতেছে হচ্ছে আমার এই অগ্নাশয়টা। অগ্নাশয় রসে লাইপেজ নামক এনজাইম থাকে, যা স্নেহ পদার্থের ভাঙতে সাহায্য করে। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। আমরা জানি পিত্তরস জমা থাকে পিত্তথলিতে, পিত্তথলিতে জমা থাকে, কিন্তু উৎপন্ন হয় যকৃৎ থেকে। আর এই পিত্তরসে অন্যতম উপাদান হলো পিত্ত লবণ, যা লাইপেজ নামক এনজাইমের কাজ যথাযথভাবে সম্পাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে লাইপেজটাকে কাজ করতে সাহায্য করতেছে কে? ওই যে অগ্নাশয় থেকে যে এনজাইমটা বের হচ্ছে লাইপেজ, ওইটাকে পিত্ত লবণ যথাযথভাবে কাজ করতে সাহায্য করতেছে। এরকম করে দেখো, এই লবণের সংস্পর্শে স্নেহ পদার্থ সাবানের ফেনার মতো ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে যায়। তখন আমরা কি দেখতে পাই? যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি হয়েছে, এটা দেখতে পাই। তাহলে লাইপেজ কি করলো? ফ্যাটি অ্যাসিডকে ভাঙতে সাহায্য করলো। এই যে বিক্রিয়াটা আমি নোটে তখন লিখছিলাম, ওই কথাই এখানে লিখছে। এরপরের প্রশ্নটায় যাই চলো, কি বলছে? কোষ্ঠকাঠিন্য কেন হয়? কোষ্ঠকাঠিন্য কি সমস্যা? কোষ্ঠকাঠিন্য হচ্ছে এরকম একটা রোগ, যে রোগের কারণে তোমার হচ্ছে মলগুলা শক্ত হয়ে যায় বা পায়খানাটা শক্ত হয়ে যাচ্ছে। এই সমস্যাটাকে আমরা বলবো হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এটা হওয়ার জন্য বিভিন্ন কারণ আছে, অনেক কারণেই কিন্তু তোমার কোষ্ঠকাঠিন্যটা হইতে পারে। কি কি কারণ চলো আমরা এখানে দেখি। দেখো, তোমার যদি মনে করো এখন মল ত্যাগের ইচ্ছা জাগছে, কিন্তু তুমি ওরকম সিচুয়েশন পাচ্ছ না, তুমি হচ্ছে ওই মলটা চেপে ধরে রাখছো, সেক্ষেত্রে তোমার কিন্তু কোষ্ঠকাঠিন্য হইতে পারে। এই যে বেগ যদি তুমি চেপে ধরে রাখো। বৃহদান্ত্রে অপাচ্য খাদ্যাংশ থেকে অতিমাত্রায় পানি শোষিত হইলে। এখন বৃহদান্ত্র কোন জিনিসটা? দেখো তো, আমি যদি একটু আঁকি, একটা নোটে সুন্দর করে যদি আমি আঁকি, এরকম, এটা হচ্ছে তোমার পাকস্থলী। পাকস্থলীর পরেই শুরু হবে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, তাই না? খুব পেঁচানো যে অংশগুলা, এই যে ক্ষুদ্রান্ত, অনেক বেশি পেঁচানো অংশ। এই পেঁচানো অংশ যেখানে শেষ হবে, তারপরে এখানে তোমার এরকম অংশ আমরা দেখতে পাবো, যেটাকে আমরা বলি হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্রে খাদ্যের কোনো পরিপাক হয় না, এইখানে শুধুমাত্র খাদ্য থেকে পানি শোষিত হয়। এই যে দেখো, এই যে অংশটা, এখানে শুধুমাত্র খাদ্য থেকে পানি শোষিত হবে। খাদ্যর যে উপাদানগুলা পরিপাক হওয়ার পরে উচ্ছিষ্টাংশগুলা যখন এখান দিয়ে যাবে, তখন এখান থেকে কি হবে? পানি শুষে নিতে থাকবে। পানি শুষে নিলে যে একটা মণ্ড তৈরি হবে, কাইম তৈরি হবে, ওইটাই হচ্ছে মল, যেটা মলাশয়ে এসে জমা হয়ে থাকলে কিছুক্ষণ পরে আমরা দেহ থেকে ওইটা নিঃসরণ করে দিই। তাহলে এই যে বৃহদান্ত্র, এখান থেকে কি বলছে? বৃহদান্ত্রের অপাচ্য খাদ্যাংশ থেকে অতিমাত্রায় পানি শোষিত হলে। অপাচ্য বলতে এইখান দিয়ে যাই হচ্ছে তোমার আর পচতে পারবে না এরকম উপাদানগুলো, মানে আর তুমি ভাঙতে পারতেছো না, পুষ্টিতে পরিণত করতে পারতেছো না, ওই উপাদানগুলো যখন এখান দিয়ে যাচ্ছে, তখন এখান থেকে পানি শোষিত হয়ে যাবে। যদি বেশি পানি শোষণ করে ফেলে, তাহলে তোমার কি হবে? মলটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। ওই শক্ত হয়ে গেলে তখন এটাকে আমরা কি বলতে পারি? মানে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা এই জন্য হইতে পারে। এরপরে পৌষ্টিক নালীর মধ্য দিয়ে খাদ্যের অপাচ্য অংশ যদি ধীরে ধীরে গমন করে, যত আস্তে আস্তে যাবে বৃহদান্ত্র তত বেশি তার কাজ করতে থাকবে, সে কি করবে? পানি শুষে নিতে থাকবে। তাহলে যদি আস্তে আস্তে গমন করে, সেক্ষেত্রেও কি হবে? মল থেকে বেশি পানি শোষিত হয়ে যাবে। তাহলে ধীরে ধীরে গমনের ফলে মল থেকে বেশি শোষিত হবে, মানে মল থেকে বেশি পানি শোষিত হবে।
এখানে হচ্ছে পানি ওয়ার্ডটা থাকবে। বেশি পানি শোষিত হলে তখন কি হবে, আমাদের হচ্ছে কোষ্ঠকাঠিন্য হইতে পারে। পরিশ্রম যদি না করো, পরিশ্রম করলে বা ব্যায়াম করলে এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এই যে দেখো তোমার বিভিন্ন আন্ত্রিক সমস্যা বা পরিপাকের ক্ষেত্রে তুমি যদি এক্সারসাইজ করো, তোমার খাবারগুলো অনেক তাড়াতাড়ি হজম হবে। তাড়াতাড়ি হজম হইলে ওই উপাদানগুলো তাড়াতাড়ি ভেঙে তোমাকে বেশি পুষ্টি দিতে পারবে। দেখো না যে বেশি লাফালাফি দৌড়াদৌড়ি করলে হচ্ছে আমাদের বেশি খিদা লাগে, কি জন্য? কারণ ওই যে খাবার তাড়াতাড়ি পরিপাক হয়ে গেছে। এখন যদি তুমি পরিশ্রম না করো, তোমার পরিপাকতন্ত্রে এই কাজগুলা সুন্দর মতো হবে না, যার জন্য তোমার কিন্তু এই কোষ্ঠকাঠিন্যটা হইতে পারে। আন্ত্রিক গোলযোগ, এই যে আন্ত্রিক গোলযোগ বলতে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, যেটা আঁকলাম একটু আগে, ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, ওই জায়গাটায় যদি তোমার পরিপাক সুন্দর মতো না হয়, এই জায়গা দিয়ে যে খাবারগুলো যাচ্ছে এখানে যদি ঠিক করে পরিপাকটা না হয়, এই পুরাটাকে আমরা বলবো অন্ত্র। এই যে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র আর এটা হচ্ছে বৃহদান্ত্র, বৃহদান্ত্র, এই দুইটাকেই আমরা একসাথে কি বলি, অন্ত্র বলি। তাহলে অন্ত্রে যদি কোনো গোলযোগ হয়, যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই কোষ্ঠকাঠিন্য হইতে দেখি, আন্ত্রিক গোলযোগ। এরপরে কোলনের মাংসপেশি স্বাভাবিকের তুলনায় ধীরে ধীরে সংকুচিত হলে, এখন কোলন কি জিনিস, এই যে এখানে বললো যে কোলনের মাংসপেশি ধীরে ধীরে সংকুচিত হলে, কোলন হচ্ছে এই জায়গাটা, এইখানে দেখো এই যে এইগুলা, এখান দিয়ে এরকম এরকম যে ঢেউয়ের মতো অংশগুলো আঁকছি না, এগুলো হচ্ছে কোলন। এখন কোলনের মাংসপেশি যদি অনেক ধীরে ধীরে সংকুচিত প্রসারিত হয়, তাহলে খাবারটা সামনের দিকে যাইতে অনেক বেশি সময় লাগবে, ধীরে ধীরে সামনের দিকে যাবে, তখন হচ্ছে তোমার এই সমস্যাটা হইতে পারে, কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা হইতে পারে। এরপরে রাফেজ বা আঁশযুক্ত খাবার যদি তুমি না খাও, এখন রাফেজ কি জিনিস, রাফেজ হচ্ছে ওই সব খাবারগুলা যেগুলাতে আঁশ থাকে, যেমন ধরো শাকসবজি, শাকের ভিতরে কি থাকে, শাক তো পাতা না, ওই পাতাতে তো তোমার হচ্ছে আঁশ থাকতেছে, এই যে এরকম আঁশ থাকে না ভিতরে, অথবা সজনে ডাটা, ডাটার মতো খাবারগুলো যদি তুমি খাও, আবার ফলমূলের যদি খোসা সহ খেয়ে ফেলো, তাহলে আমরা কি দেখতে পাই, আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা কিন্তু কম হয়। সেক্ষেত্রে এই যে তুমি আঁশগুলা খাচ্ছ, এটা কিন্তু তোমার দেহে কোনো পুষ্টি উপাদান দিবে না, কারণ এইগুলাতে থাকে হচ্ছে তোমার ঘাস পাতাতে থাকে হচ্ছে সেলুলোজ, যেটা পাওয়ার জন্য তোমার সেলুলেজ এনজাইম লাগবে। সেলুলোজটা পাওয়ার জন্য তোমার লাগবে হচ্ছে সেলুলেজ এনজাইম। এই যে সেলুলেজ এনজাইমটা, এটা শুধুমাত্র গরু ছাগলের দেহে থাকে, এজন্য কিন্তু ওরা ওই ঘাস লতা পাতা পুষ্টিটা পায়, আমরা কিন্তু পাই না। কিন্তু আমাদের তবুও খাইতে হবে, কি জন্য? কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য। আর কোষ্ঠকাঠিন্য হওয়ার আরেকটা সবচেয়ে প্রধান কারণ হচ্ছে পানি কম খাওয়া। পানি যদি কম খাও তাহলে হচ্ছে কোষ্ঠকাঠিন্য হয়। পানি বেশি করে খাইতে হবে, আবার অনেক বেশি না, অনেক বেশি খাইলে তোমার হচ্ছে কিডনি বিকল হয়ে যেতে পারে, পানি কম খাইলে কিডনিতে পাথর হইতে পারে অথবা কোষ্ঠকাঠিন্যও হইতে পারে। তাহলে এই যে তোমার ডায়াজেনিক সিস্টেমটাকে সুন্দর রাখার জন্য আমাদেরকে কি করা লাগবে, এই যে এই নিয়মগুলো মেনে চলতে হবে। মানে এই নিয়ম মানবো কিভাবে, সুন্দর জীবনযাপন করে ভালো পুষ্টিকর খাবার দাবার, পানি যতটুকু পরিমাণ ততটুকু খাওয়ার মাধ্যমে আমরা এই কোষ্ঠকাঠিন্য থেকে নিস্তার পাইতে পারি। এরপরে কি বলছে দেখো তো, গ্যাস্ট্রিক আলসার বলতে কি বোঝায়। এখন আলসার হচ্ছে এরকম একটা সমস্যা, ধরো তোমার খাদ্য পরিপাক হচ্ছে, বিভিন্ন জায়গা দিয়ে খাবারটা গেল, অন্ননালী দিয়ে পাকস্থলিতে গেল, এরপরে তোমার হচ্ছে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র সব জায়গা দিয়ে খাবারটা যখন যাচ্ছে, তখন এনজাইম নিঃসৃত হচ্ছে না খাবারগুলোকে পরিপাক করার জন্য, ওই এনজাইমগুলা খাবারের উপর কাজ করে। ধরো এখন খাবার নাই, তাহলে ওরা কি করবে, পাকস্থলীর প্রাচীর থেকে কিন্তু অনবরত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হইতেই থাকে। এই যে দেখো পাকস্থলী, ওর প্রাচীর থেকে কিন্তু হাইড্রোক্লোরিক সব সময় বের হইতে থাকে। খাবার থাকলে তো ভালো, সে খাবারের উপর কাজ করবে, কিন্তু খাবার যদি না থাকে তখন কি হবে বলো তো, খাবার না থাকলে ওই পাকস্থলী নিজেকে পরিপাক করা শুরু করে দিবে। কি জন্য বলো তো, তুমি আমিষ জাতীয় খাবার খাও না, আমিষ কি, আমিষ হচ্ছে মাছ মাংস, প্রোটিন, তাহলে ওই মাংস পাকস্থলী নিজেও তো মাংস দ্বারা তৈরি, নিজেও তো প্রোটিন, তাহলে তুমি বলো তো পাকস্থলী কি নিজেকে নিজে পরিপাক করে ফেলতে পারে? ফেলতেই পারে, কিন্তু এটার উপরে পুরো একটা মিউকাস থাকে, যার জন্য আমরা সচরাচর দেখি না যে পাকস্থলী নিজেকে নিজে পরিপাক করে ফেলছে, এজন্য হচ্ছে অনেক সময় লাগে। এখন মনে করো তুমি আজকে সকাল থেকে কিছু খাইলা না, কিন্তু পাকস্থলী প্রাচীর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হচ্ছে, বের হয়ে এখন সে পরিপাক করার জন্য কিছু পাচ্ছে না, কারণ তোমার পেটে খাবার নাই, না পাওয়ার কারণে সে কি করবে, ওই নিজের প্রাচীরে ক্ষত তৈরি করে ফেলবে। যখন পাকস্থলীর প্রাচীর ক্ষত হয়ে যাবে, তখন ওই জায়গাটায় হচ্ছে তোমার গ্যাস্ট্রিক আলসার হবে।
ওই আলসার কিন্তু অনেক ক্ষতি করে। একবার যদি ক্ষত তৈরি হয়ে যায় ওটা কখনো রিপেয়ার হয় না। তোমাকে সারা জীবন এই সমস্যাটা নিয়ে ভুগতে হবে। তোমার পেট জ্বালাপোড়া করতে থাকবে। কিছু খাইলেই হচ্ছে দেখবা যে মানে তোমার শান্তি লাগতেছে না, কিরকম জানি লাগবে, বুক জ্বালাপোড়া করতে থাকবে। এখন পাকস্থলীতে হইলেও এটাকে আমরা বলি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। আর যদি তোমার ডিউডেনামে হয়, ডিউডেনাল আলসার যে কোনো জায়গায় তো হইতে পারে, পরিপাকতন্ত্র তো অনেক বড়, যে কোনো জায়গায় তোমার এই আলসারটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওই জায়গাটার নাম অনুসারে ওইটাকে আলসার বলতে পারো। তাহলে আমাদেরকে যেহেতু এখানে গ্যাস্ট্রিক আলসার জিজ্ঞেস করছে, কি বলছে? আলসার হচ্ছে যে কোনো এপিথেলিয়াম বা আবরণী টিস্যুর এক ধরনের ক্ষত। এই যে ওর প্রাচীরগুলো তো সব আবরণী টিস্যু দ্বারা তৈরি, তাই না? এই যে প্রাচীরগুলো আবরণী টিস্যু দ্বারা তৈরি, এখানে যদি ক্ষত তৈরি হয় ওইটাকে আমরা বলবো হচ্ছে আলসার। গ্যাস্ট্রিক আলসার হচ্ছে পাকস্থলীর ক্ষত। এখন দীর্ঘদিন ধরে যদি তুমি খাবারে অনিয়ম করো, মা সকালবেলা খেয়ে বের হইতে বললেও তুমি খাও না, তোমার তাড়াহুড়া, কারণ তুমি দেরিতে ঘুম থেকে উঠছো, এরকম বাজে জীবনযাপন করলে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার তোমার হবেই। তাহলে কি হইলো, ওখান থেকে পাকস্থলীর প্রাচীর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হইতে থাকবে। এরকম অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে তখন তোমার পাকস্থলীর প্রাচীরটায় ক্ষত তৈরি হবে। ক্ষত তৈরি হইলে আমরা ওইটাকে কি বলবো? গ্যাস্ট্রিক আলসার বলবো। নিয়মিত ও সময় মতো খাদ্য গ্রহণ ও উত্তেজক খাবার যদি বর্জন করো, উত্তেজক খাবার বলতে ওই যে তোমার পেটে যে গোলমাল করতে পারে, এরকম হজম হচ্ছে না বা এরকম মানে উত্তেজিত করতেছে, এরকম খাবার যদি খাও, আর যদি নিয়ম মতো খাবার না খাও, সেক্ষেত্রে তোমার এই গ্যাস্ট্রিক আলসারটা হইতে পারে। এটা হচ্ছে একটা ক্ষত, আবরণী টিস্যুর একটা ক্ষত। অ্যাপেন্ডিসাইটিস বলতে কি বুঝো? অ্যাপেন্ডিসাইট বা অ্যাপেন্ডিসাইটিস, এই জায়গাটায় দেখো তো, আমি যখন এই পরিপাকতন্ত্রটা আঁকলাম, এই পরিপাকতন্ত্রের এই জায়গাটায় তাকাও, এটা কি আঁকছি? এটা তো ক্ষুদ্রান্ত্রও না, বৃহদান্ত্রও না, এটা কি জিনিস? এই যে ক্ষুদ্রান্ত্র যেখানে শেষ হইলো, এখান পর্যন্ত ক্ষুদ্রান্ত্র শেষ, এখান থেকে বৃহদান্ত্র শুরু হয়েছে। ক্ষুদ্রান্ত যেখানে শেষ, বৃহদান্ত্র যেখানে শুরু, এরকম ধারণা করা হয় যে ওই জায়গাটার মাঝখানে, মনে করো ক্ষুদ্রান্ত শেষ হয়েছে, সৃষ্টি করতে এই জায়গায় একটা গিট্টু দিছে, গিট্টু দিয়ে বৃহদান্ত্র বানানো শুরু করে দিছে। এরকমই একটা অংশ হচ্ছে অ্যাপেন্ডিক্স, এরকম গিট্টুর মতো একটা অংশ, ছোট্ট একটা আঙুলের মতো অংশ, যেটার কোনো কাজ এখন আমরা খুঁজে পাই না। আগে ছিল অতীতকালে, যখন মানুষ গুহায় বাস করত আর কাঁচা শাকসবজি খাইতো, কাঁচা শাকসবজি না, বলতে গেলে কাঁচা মাংস খাইতো না, ওই কাঁচা মাংস যখন খাইতো গুহাতে থাকতে, তখন যায় হচ্ছে এই অ্যাপেন্ডিক্সটা কাজ করতো। কিন্তু এখন এই অ্যাপেন্ডিক্সটা কোনো কাজ করে না। এখন তুমি বলতে পারো যে কই, আমি তো কাঁচা ফল খাই, কাঁচা গাজর খাই, কাঁচা টমেটো খাই, তাহলে কি আমার অ্যাপেন্ডিক্সটা কাজ করে? না, এরকম কাঁচা না, একদম র ম্যাটেরিয়ালস যখন মানে কাঁচা মাংস যখন খেয়ে ফেলতো তারা, এখন তো আমরা সিদ্ধ করে হইলেও খাই, আগুনে পুড়ে খাই। তাহলে এই যে অ্যাপেন্ডিক্সটা, এটা এখন বিকল হয়ে গেছে, মানে বিকল একটা অকেজ অঙ্গ বলবো আর কি আমরা, যেটার বর্তমানে কোনো কাজ আমরা খুঁজে পাই না, অতীতে কাজ ছিল। এখন এই যে অকেজ অঙ্গটা, এখান দিয়ে খাদ্য পরিপাক হয়ে যাচ্ছে না, বৃহদান্ত্রে যাচ্ছে, খাবারগুলো পরিপাক হয়ে বৃহদান্ত্রে যখন যাচ্ছে, এইখানের যে অংশটা, ওখানে ভিতর একটু একটু করে তোমার কি হয়, খাদ্য কণা যদি জমা হয়, ওখানে জীবাণু অ্যাটাক করবে। জীবাণু অ্যাটাক করলে যখন এই অ্যাপেন্ডিক্সটা সংক্রমিত হয়ে যাবে, তখন তোমার এটা কি হবে, কোনো কিছু যদি জীবাণু সংক্রমণে চলে আসে, এটা যে পেকে ফুলে যায় না, এটা হচ্ছে ফুলে যাবে, তখন এটা ভিতরে পুঁজ হবে, এরকম মানে অনেক ব্যথা অনুভব করবা। সেক্ষেত্রে ব্যথাটা কীরকম হবে, তোমার নাভির চারপাশে ব্যথাটা অনুভব হবে। নাভির চারপাশে ব্যথাটা প্রথমে প্রাথমিক পর্যায়ে থাকবে, এরপরে হচ্ছে ব্যথাটা তোমার তলপেটের দিকে ডান দিকে সরে যাবে। আবার এই সময় কি হয়, তোমার ক্ষুধা মন্দা, খাইতে ইচ্ছা করে না, তারপরে হচ্ছে তোমার অনেক বেশি বমি হওয়া। এই সিমটমগুলো যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে অ্যাপেন্ডিসাইট মানে অ্যাপেন্ডিক্সের সমস্যাটা হয়েছে। তাহলে তখন আমরা কি করব, ডাক্তারের পরামর্শ অবশ্যই নিব। এখন অ্যাপেন্ডিক্সটা যেহেতু আমাদের দেহে কোনো কাজ করতেছে না, এটা মানে এই যে থলির মতো ছোট্ট একটা অংশ, এটা রাখারই কি দরকার? যদি ঝামেলা করে মানে জীবাণু সংক্রমণে চলে আসে, সেক্ষেত্রে আমরা এটা অপারেশন করে কেটে ফেলে দিব। তোমরা শুনে থাকবা এরকম, যদি অ্যাপেন্ডিসাইট অপারেশন, এটা হচ্ছে ফ্যামিলিতে কারো যদি হয়, তাহলে হচ্ছে শুনে থাকবা যে মানে এটা অপারেশন করে ফেলে দিতে হয়, এটা মানে রাখার দরকার নেই যদি সংক্রমিত হয়ে যায়। আর এটা যদি তোমার অপারেশন করার আগে আগে যদি পেটের ভিতরে ব্লাস্ট করে, জীবাণু সংক্রমণে আসার পরে যদি ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হয়, যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কেটে ফেলে দেওয়াই ভালো। এখন আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে অ্যাপেন্ডিসাইটিস কি? এই অ্যাপেন্ডিক্সের যে অপারেশনটা বা অপারেশন হওয়ার আগে যে স্টেজটা, মানে তোমার যে সমস্যাটা যখন হয়েছে, রোগটা, অ্যাপেন্ডিক্সের সংক্রমণ হইলে যে রোগটা, এটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। কি বলছে দেখো তো, আঙুলের মতো একটা থলি থাকে, কোথায় থাকে? ওই যে বৃহদান্ত্র আর ক্ষুদ্রান্ত্রের মাঝখানটাতে। এই অ্যাপেন্ডিক্সের সংক্রমণের কারণে যে রোগটা হয়, এটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস।
এই রোগে প্রথমে কি হয়, নাভির চারদিকে ব্যথা অনুভব হয়, ব্যথা শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তলপেটের ডান দিকে সরে যায় ব্যথাটা। অ্যাপেন্ডিক্সের সংক্রমণ মারাত্মক হলে এটি ফেটে যেতে পারে, তার আগে হচ্ছে আমাদের এটা ফেলে দেওয়া উচিত। তারপরে কি বলছে, অ্যাপেন্ডিসাইটিস হলে শল্য চিকিৎসার প্রয়োজন হয় কেন। এখন শল্য চিকিৎসার প্রয়োজন বলতে হচ্ছে বুঝাইতে চাইছে মানে মানে প্রফেশনাল ডাক্তারের অনুযায়ী ওটা হচ্ছে অপারেশন বা অস্ত্রোপচার করার প্রয়োজন হবে, এই কথাটা বলছে। এখন অ্যাপেন্ডিসাইটিস হলো অ্যাপেন্ডিক্সের সংক্রমণজনিত একটা রোগ, ঠিক আছে, আমরা জানি। এ রোগে মৃত্যু ঝুঁকি রয়েছে বলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করা এবং শল্য চিকিৎসার মাধ্যমে অ্যাপেন্ডিক্সের অপসারণ করতে হবে। এখন অপসারণ তুমি কিভাবে করবা, তোমার দেহের অভ্যন্তরে থাকা একটা অর্গান, এটাকে আমরা ওই অস্ত্রোপচারের মাধ্যমে কেটে আলাদা করে ফেলবো বা ফেলে দিব। এই যে কি কি সিমটম দেখা যায় এই কথাটা এখানে বলছে, ওই যে ফেলে দেওয়া লাগবে, এটা তো এখন তুমি ঘরে বসে খাবার দাবারের মাধ্যমে তো এই কাজটা করতে পারবা না, যে এই খাবার খাওয়া যাবে না এই খাবার খাওয়া যাবে এখন আমি সুস্থ হয়ে গেছি, না তো। এটা তোমাকে অবশ্যই অপারেশন করে হচ্ছে বের করা লাগবে বা কেটে ফেলে দেওয়া লাগবে, অস্ত্রোপচার করা লাগবে। এই জন্য বলছে যে শল্য চিকিৎসার প্রয়োজন হয়, তুমি নিজে ঘরে বসে এটা করতে পারবা না। এরপরে শস্য স্যালাইন কিভাবে তৈরি করা হয়। শস্য স্যালাইন বা যে কোনো স্যালাইনই যদি বলি, আমরা পানি শূন্যতা দূর করার জন্য কিন্তু স্যালাইন খাই। আরেকটা কথা, বিনা কারণে কিন্তু স্যালাইন খাইতে যাবে না। মনে করো আজকে তুমি দিনে কোনো পরিশ্রমই করলা না, তবুও তুমি গোলায় হচ্ছে স্যালাইন খেয়ে ফেললা, কেন, কি দরকার। যদি অনেক বেশি ঘাম যায়, অনেক বেশি বমি হয়, অনেক বেশি পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে তুমি স্যালাইনটা খাবা। কিন্তু বিনা কারণে যদি স্যালাইন খাও সেক্ষেত্রে কিন্তু তোমার কিডনিতে সমস্যা হবে। কিডনিতে অসমোরেগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয় আমরা জানি, ওইখানে হচ্ছে তোমার খনিজ লবণ আর পানির ভারসাম্য বজায় রাখতে চায়। এখন খনিজ লবণ তুমি অটোমেটিক বাড়ায় ফেলাইতেছো, তখন পানি ধরে রাখার চেষ্টা করবে কিডনি। পানি ধরে রাখার চেষ্টা করলে তোমার হাত পা ফুলে যাবে, কিডনি রোগ হইলে দেখবে হাত পা ফুলে যায়। এখন স্যালাইন বানাবো, মনে করো কারো ডায়রিয়া হয়েছে ফ্যামিলিতে, স্যালাইন বানানোর জন্য আমরা হচ্ছে 1 লিটার পানি মনে করো নিলা, এই 1 লিটার পানির ভিতরে শস্য স্যালাইন যেহেতু আমরা বানাচ্ছি, তাহলে তোমাকে হচ্ছে কি নেওয়া লাগবে, শস্যের গুঁড়া নেওয়া লাগবে। এখন 50 গ্রাম চালের গুঁড়া নিলা, কিভাবে নিবা, এই যে হাতের এই মুঠটা এরকম করলে যতটুকু মুঠ হয় না, এতটুকু পরিমাণ হচ্ছে তুমি চালের গুঁড়া নিবা, এতটুকু পরিমাণ চালের গুঁড়া ওই পানিতে দিবা। এরপরে 3 আঙ্গুলের মাথায় যতটুকু উঠে অতটুকু পরিমাণ লবণ নিবা, 3 আঙ্গুলের মাথায় যতটুকু পরিমাণ উঠে অতটুকু লবণ নিবা। এরপরে এই সব কিছুকে মিক্স করে ফেলবা, মিক্স করলে যে দ্রবণটা হবে, পাতলা দ্রবণটা, ওইটাই হচ্ছে আমাদের শস্য স্যালাইন। এখন এই যে স্যালাইনটা আমরা কখন খাবো, অবশ্যই যখন তোমার ডিহাইড্রেশন দেখা দিবে, অতিরিক্ত যদি তুমি আজকে পরিশ্রমের মাধ্যমে তোমার অনেক বেশি ঘাম গেছে, অথবা তোমার যদি বমি হয় বা পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে যে স্যালাইন গ্রহণ করবা। বিনা কারণে স্যালাইন গ্রহণ করলে এটা আমাদের কিডনিতে সমস্যা করে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে শস্য স্যালাইন তৈরি করা যায়। বাসায় বসেই কিন্তু তুমি তৈরি করে ফেলতে পারো। ধরো বাইরে যেতে পারতেছো না, ফ্যামিলি মেম্বার্স কারো হচ্ছে এখন স্যালাইন প্রয়োজন, সেক্ষেত্রে তুমি কিন্তু এই স্যালাইনটা তৈরি করে দিতে পারতেছো, শস্য স্যালাইন। চালের গুঁড়া যদি না থাকে সেক্ষেত্রে তুমি চিনি আর লবণ দিয়েও কিন্তু তৈরি করে ফেলতে পারতেছো। তাহলে এই যে দেখো বায়োলজির পড়াশোনাগুলা, এগুলো আমরা জীবনের সাথে অনেক বেশি রিলেট করতে পারি। বিজ্ঞানের সব কিছুই রিলেট করা যায়, কিন্তু কেন জানি এই বায়োলজির পড়াগুলো আমি অনেক বেশি রিলেট করতে পারি, যার জন্য আমার এই জীববিজ্ঞানটা অনেক ভালো লাগে, জীবন নিয়ে আমি অনেক কিছু জানতে পারি। তাহলে তোমরা এই বই থেকে যা যা জানতে পারতেছো, এগুলো কিন্তু বাস্তব জীবনে মানে প্রয়োগ করবা। শুধু শিখে বসে থাকলে তো হবে না, মানব কল্যাণের জন্য সবকিছু আমাদের প্রয়োগ করা লাগবে, তাই না? আশা করি এই যে ছোট প্রশ্নগুলো, এগুলো তোমাদেরকে বুঝাইতে পারছি। এই ছোট প্রশ্নের জন্য 2 মার্কস আমাদের বরাদ্দ। 2 মার্কসের জন্য এত কথা লেখা লাগে না, আমি যে আরও এক্সট্রা ইনফরমেশনগুলো দিছি এগুলো হচ্ছে তোমার পড়াটা যাতে মাথায় থাকে এই জন্য। আশা করি তোমাকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।